ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সম্মানিত সহযোগিতা আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম। আপনি বর্তমানে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে 100 দিন পূরণ হলো, এমন একটি বাস্তবতা এবং এমন একটি অর্থনৈতিক অস্বাভাবিক একটি বাস্তবতায় বর্তমানে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি কঠোর প্রয়োগের কারণে কিন্তু আপনি দেখবেন যে চক্রবৃদ্ধি ঋণ কিন্তু প্রায় 16% কাতারে গিয়ে পৌঁছেছে। এমন একটি বাস্তবতায় অবশ্যই অতীতের সরকার যেভাবে মুদ্রা ছাপিয়েছিল, আমরা অতীতেও বলেছি, অগস্ট 5 তারিখের আগে পট পরিবর্তনের আগেও আমরা বলেছিলাম যে মুদ্রা ছাপানোর কারণে কিন্তু বাংলাদেশের টাকার মান, বিশেষ করে ডলারের বিপরীতে কিন্তু ক্রমবর্ধমান ভাবে প্রায় 40% বিগত 2 বছরে কিন্তু পতন ঘটেছে। এর ফলশ্রুতিতে আমরা আমদানি ব্যয় মিটাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যেটা আমাদের একসময় 48 বিলিয়ন মার্কিন ডলারের ছিল, সেটা তলার নিতে যেয়ে কিন্তু 14 বিলিয়ন ডলারে এসে পৌঁছেছিল। বর্তমানে এই বাস্তবতায় আজকে সংকোচনমূলক মুদ্রানীতি আপনার 3% থেকে 4.5% বৃদ্ধি করলেও কিন্তু এর ফলশ্রুতিতে কিন্তু সাথে সাথে কিন্তু রাতারাতিতে কিন্তু কাঁচা বাজারে বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিন্তু সরবরাহে কিন্তু দাম রাতারাতি যে কমে আসবে, এটা একদমই অস্বাভাবিক। তারপরে এতটুকু আমার বলতে হয় যে বাংলাদেশে এখানে যে মধ্যস্থতাকারী যারা রয়েছে, এই যে মধ্যস্থতা ভোগী যারা রয়েছে, এই যে অবৈধ সিন্ডিকেট গুলো রয়েছে, বাংলাদেশে একটি পথ রয়েছে, সেটা হচ্ছে সরাসরি কৃষকের থেকে ভোক্তা পর্যন্ত যদি সরবরাহের একটি অবাধ একটি প্রবাহের একটি ব্যবস্থা করা যায়, তাহলে আমি মনে করি প্রথমত কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে। আবার একই সাথে আমি মনে করি যে ভোক্তার যেটা ন্যায্য মূল্য, যেটা প্রাপ্য ন্যায্য মূল্য, সেটা আমি মনে করি যে নিশ্চিত করা যাবে। তাই আমার প্রস্তাবনা থাকবে যে থানা পর্যায়ে যদি আমরা গোডাউনের মাধ্যমে যদি আমরা সত্যিকার অর্থে এগ্রি কমার্স এবং ডিজিটাল ই কমার্সের মাধ্যমে যদি সরাসরি কৃষকের থেকে যদি ভোক্তার কাছে আমরা পণ্য সরবরাহ করতে পারি উইথ স্টেট স্পন্সর্ড ব্যাকিং, যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এখানে সিরিয়াসলি যদি ফার্মারদেরকে ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য যদি কাজ করে, আমি মনে করি যে ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খালি স্থিতিশীল নয়, আমার বিশ্বাস যে ভবিষ্যতে কমে আসার সম্ভাবনা রয়েছে। যে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার শনিবার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় মানবাধিকার। আমরা নানা রকম মানবাধিকার কথা শুনছি, কথা বলছি, কিন্তু উনি খাদ্য নিরাপত্তাকে সবচেয়ে বড় মানবাধিকার বলে উল্লেখ করেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের এই 18 কোটি মানুষকে এই খাদ্য নিরাপত্তা দেয়া একটি বিরাট চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আদর্শ বাজার কাঠামো দরকার। সেই বাজার কাঠামোকে আমাদের এখন আছে? ছোট করে যদি একটু বলতেন। আমার মতে একটি বিকল্প বাজার ব্যবস্থা আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনি দেখেন যে গতানুগতিক যে বাজার ব্যবস্থা রয়েছে, এখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূরণ হওয়ার পরবর্তীকালীন সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাজারে আপনার অধিকাংশ মানুষ যখন যাচ্ছে, তারা কিন্তু প্রতিদিন কিন্তু রায় দিচ্ছে। ইট ইজ নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু বাংলাদেশের যদি নন পলিটিক্যাল গভর্নমেন্টও যদি হয়ে থাকে, সরকারের উপরে যে আস্থা, যে অর্থনৈতিক আকাঙ্ক্ষার যে স্থানে পৌঁছানোর কথা ছিল, সেই প্রত্যাশাটা কিন্তু বর্তমানে কিন্তু মেটাতে পারছে না। এখানে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। যদিও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ফাইন্যান্স উপদেষ্টার ব্যাংকিং খাতে এবং ব্যালেন্স অফ পেমেন্টস নিরসনে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিরসনে যে কাজ করেছে, অগ্রাধিকার পাওয়ার যোগ্য এবং সম্মান পাওয়ার জন্য প্রাপ্য। তারপর আমার বলতে হয় যে বাজার ব্যবস্থাপনায় আমার দেখতে হবে যে আমার ফরিদপুরের সদরপুর উপজেলায় কতখানি আমার চাল প্রয়োজন, কতখানি ডিম প্রয়োজন, কতখানি মাংস প্রয়োজন, সেটার ভিত্তিতে কতখানি আমাদের উৎপাদন হচ্ছে, কতখানি এগ্রিরিয়ান ল্যান্ড এখানে উপস্থিতি আছে, সেখানে কতটুকু কার্যকরী অবস্থায় কার্যকরী ভূমিকা হিসেবে ব্যবহারযোগ্য হচ্ছে, সেটার ভিত্তিতে আমাদের দেখতে হবে যে প্রোডাকশন ক্যাপাসিটি না বাড়াতে পারলে আপনি যতই অভিযান চালান না কেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু আপনি জবরদস্তি করে কিন্তু আপনি নিত্য প্রয়োজনের দাম আপনি কমিয়ে আনতে পারবেন না। দিস ইজ দ্য ল অফ সাপ্লাই এন্ড ডিমান্ড। আপনার এখানে সাপ্লাই দিয়ে এক্সেস সাপ্লাই এখানে অবশ্যই করা সম্ভব যদি সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলাতে, প্রতিটি থানাতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যদি উৎপাদন সক্ষমতা আমরা বৃদ্ধি করি, তাহলে আমি আবার বলছি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনা সম্ভব। এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস। তারপরও অন্তর্বর্তীকালীন সরকার শুল্ক কমিয়ে আনার জন্য, বিশেষ করে নিত্য পণ্যের শুল্ক কমিয়ে আনার জন্য আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি, এবং মুদ্রা ছাপানো যে কমিয়ে এনেছে, সেটা ভবিষ্যতে হয়তো এখন আমরা এর সুফল এখন ভোগ করতে পারবো না, কিন্তু 6 মাস, 9 মাস, 12 মাস পরে কিন্তু আমি মনে করি যে ভোক্তারা এর সুফল অবশ্যই পাবে। জি জি, ডক্টর সায়েম, আপনাকে ধন্যবাদ। বাজারের যে যোগান চাহিদা, এটার সাথে পরিসংখ্যান, আমাদের জনসংখ্যার যে হিসাব, সেখানে তালগোল পাকানো হয়েছে। আমাদের যে দ্রব্যমূল্যের যে পরিসংখ্যানগত হিসাব, সেখানেও তালগোল পাকানো হয়েছে। তাহলে আপনি যদি এই হিসাবগুলো সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে না পারেন, কখন আমদানি করতে হবে, কখন রপ্তানি করতে হবে, সেই জায়গাগুলোতে তাহলে আমি নক করব কিভাবে? ওই জায়গাটা আমি কিভাবে বাঁধবো? না, একদম ঠিকভাবেই বলেছে। যদি পরিসংখ্যায় যদি গরমিল থাকে, যদি আমার জেলাতে আমি না জানতে পারি কতটুকু আলু উৎপাদনের আমাদের
সক্ষমতা রয়েছে, কতটুকু আমার প্রয়োজন, কতটুকু আমার চাহিদা রয়েছে, সেখানে যদি আমরা না বুঝতে পারি, উপলব্ধি ঠিকভাবে যদি না করতে পারি, অবশ্যই এখানে আমাদের সঠিকভাবে মূল্যায়ন না করতে পারলে আমি মনে করি না যে এই যে বর্তমানে যে সংকট দিয়ে যাচ্ছে সেই সংকট আমরা নিরসন করতে পারবো। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, অধিকাংশ মানুষ, এমনকি মধ্যমায়ের ব্যবসায়ীরা কিন্তু আজকে চরম ভোগান্তি দিয়ে কিন্তু যাচ্ছে। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। আজকে আমরা নানা এক্সপ্লেনেশন দিতে পারি, বাট দিস ইজ নট জাস্টিফিকেশন। এখন কিন্তু জাস্টিফিকেশনের পর্যায়ে কিন্তু আর মানুষ নয়। অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু অসন্তুষ্টি কিন্তু প্রকাশ করছে। তো আমার প্রস্তাবনা হচ্ছে, যদি ম্যানহাটন প্রজেক্ট আমেরিকাতে 1942 সাল থেকে 1947 সালের মধ্যে যদি অ্যাটম বম উৎপাদন করতে পারে, বাংলাদেশে আমরা কেন আলু উৎপাদনে আমরা এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না? এত অনাবাদী জমি আছে বাংলাদেশের, আমাদের 18 কোটি মানুষের ভিতরে প্রায় 7.5 কোটি মানুষ কৃষি খাতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমদানির তো প্রশ্নই আসে না। আমার বিশ্বাস যে বাংলাদেশে আমরা যদি সঠিকভাবে মনোযোগী হই, আমরা যদি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি উৎপাদন সক্ষমতা সঠিকভাবে বৃদ্ধি করি, অনাবাদী জমি যদি ব্যবহার করি, আমার বিশ্বাস বাংলাদেশে আমদানি তো দূরের কথা, আমরা বাংলাদেশে নিজে উৎপাদন করে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। এটা আমার ব্যক্তিগত। ডক্টর সায়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।